আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার পঞ্চম চ্যাপ্টার তথা অনুমান চ্যাপ্টারের উপর। সো অনুমানের ইংরেজি হচ্ছে ইনফারেন্স। এখন যুক্তিবিদ্যার অনুমান আর স্বাভাবিক অনুমান, এই দুইটা অনুমানের মধ্যে আমরা যদি সহজভাবে চিন্তা করি, তাহলে আমরা যে স্বাভাবিক যে অনুমানগুলো করি সেই অনুমানগুলোকে যুক্তিবিদ্যায় যখন আমরা প্রপোজিশন বা যুক্তিবাক্য হিসেবে প্রকাশ করি, তখন সেগুলো আসলে যুক্তিবিদ্যার অনুমান হয়ে দাঁড়ায়। বাস্তব জীবনে আমরা অনুমান করি, আমরা কোনো ঘটনার উপর ভিত্তি করে আমরা আরেকটা ঘটনা অনুমান করি। যেমন আমি যদি কিছু ব্যাখ্যা অ্যাড করি, ধরো কিছু দেখবে তোমার তোমার এলাকায় তোমার বয়স কিছু মানুষ আছে, তারা আজকের আবহাওয়া দেখে বলে দিবে যে আজকে বিকেলের দিকে বৃষ্টি হবে। তারা কিন্তু আমাদের এই বর্তমান যুগে যারা ওয়েদার আপডেট দেখে তাদের মতো না, তারা এইসব দেখে না, কিন্তু তারা ওই একটা দৃষ্টিভঙ্গির উপর, তাদের একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা বলে দেয় যে আজকে বৃষ্টি হতে পারে বা আজকে বৃষ্টি হবে না। দিন অন্ধকার থাকলেও এই অবস্থাটা তারা একটু আইডিয়া করে বলতে পারে। সো এখানে কি হয়, এখানে তারা একটা অনুমান করে। কিভাবে অনুমান করে? তাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তারা অনুমান করে। কিন্তু এই অনুমানটাকে আমরা যুক্তিবিদ্যায় যৌক্তিকভাবে প্রকাশ করতে পারি না, বা যুক্তিবিদ্যায় যৌক্তিকভাবে প্রকাশ করা হয় না, কিন্তু এটাও অনুমান, এটাও তাদের অভিজ্ঞতার উপর অনুমান। সো এই ব্যাখ্যা থেকে আমরা যে জিনিসটা দেখি, অনুমান আসলে হচ্ছে একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে, পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সো পূর্ববর্তী অভিজ্ঞতাটা যদি সত্য হয়, তাহলে অনুমানের সিদ্ধান্তটাও সত্য হবে। আর পূর্ববর্তী অভিজ্ঞতা যদি সত্য না হয়, তাহলে অনুমানের সিদ্ধান্ত সত্য হয় না। সো এইটা হচ্ছে আশ্রয় বাক্যের উপর সিদ্ধান্ত নির্ভরশীল। এখন আমরা যখন অনুমান করি, তখন আমরা কিসের উপর ভিত্তি করে অনুমান করি? অভিজ্ঞতার উপর। আর আমাদের যে নতুন তত্ত্বটি বের হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত। এখন দেখি যুক্তিবিদ্যা হোলি হচ্ছে, মানে পুরোপুরি যুক্তিবিদ্যা সবটাই অনুমানের উপর নির্ভরশীল। যখন আমরা কোনো কিছু চিন্তা করি সেটা হচ্ছে অনুমান, আর চিন্তাটাকে যখন আমরা যুক্তিবিদ্যায় প্রকাশ করি, যুক্তিবিদ্যায় লিখিতভাবে প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় যুক্তিবাক্য, প্রপোজিশন। তো যুক্তিবিদ্যা পুরোটাই মূলত হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যা পুরোটাই অনুমান, কিন্তু অনুমানটা হইতে হবে অনুমানের মতো। মানে অনুমানকে যুক্তিবিদ্যার নিয়মের দ্বারা সত্যসিদ্ধ হইতে হবে। তো সত্যসিদ্ধ যদি আমরা করি, তখন সেটা হয়ে যায় যুক্তিবিদ্যা। আমাদের মানসিক যে অনুমানগুলো আছে, আমরা মানসিকভাবে চিন্তা করি, অনেক অনুমান চিন্তা করি, অনেক কিছু হতে পারে, অনেক ঘটনা হতে পারে, অনেক অভিজ্ঞতা থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করি। বা বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে আমাদের স্কুল বন্ধ থাকতে পারে। এই যে একটা অভিজ্ঞতার উপর যে অনুমান, সেই অনুমানগুলাই কিন্তু যখন আমরা যুক্তিবিদ্যার নিয়মের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় যুক্তিবাক্য বা যুক্তিবিদ্যার অংশ, প্রপোজিশন। সো এই হলো অনুমান। এখন যুক্তিবিদ্যা নিয়ে আমরা এই চ্যাপ্টারটা আমাদের যুক্তিবিদ্যার উপর আর একটু রিথিঙ্ক করতে সাহায্য করে। যেমন প্রথম চ্যাপ্টারে আমরা যুক্তিবিদ্যা নিয়ে পড়েছিলাম, যুক্তিবিদ্যার পরিচিতি, বৈশিষ্ট্য কি, এগুলো পড়েছিলাম। তো এই চ্যাপ্টারটাও আরেকটা জিনিস আমরা বলি, যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এখন বিজ্ঞানে আমরা দেখি দুই প্রকারের বিজ্ঞান আছে। আমরা বিজ্ঞানে দেখি বস্তুনিষ্ঠ আর হচ্ছে আদর্শনিষ্ঠ। বস্তু আর হচ্ছে আদর্শ। এখন বস্তু আর আদর্শনিষ্ঠর মধ্যে পার্থক্য কি? বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানগুলা বস্তুর গুণাগুণ নিয়ে আলোচনা করে। মূলত আমরা যদি সহজ ব্যাখ্যায় চিন্তা করি, যে বিজ্ঞানগুলো বস্তু নিয়ে আলোচনা করে, বস্তুর বৈশিষ্ট্য নিয়ে কথা বলে, সেগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আর যখনই আমরা দেখব কোনো বিষয় বস্তু নিয়ে আলোচনা করছে না, কোনো বিষয়ের গুণাগুণ নিয়ে আলোচনা, মৌলিক গুণাগুণ নিয়ে আলোচনা করছে, যেমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সো আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি হবে? যুক্তিবিদ্যার আদর্শ কি? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য খুঁজে বের করা। সো তোমরা যারা এপিস্টেমোলজি বা যুক্তিবিদ্যার যে মৌলিক বা ন্যাচারাল সায়েন্সের আন্ডারে থাকা লিবারেল আর্টস বলা যায়। সো লিবারেল আর্টস সম্পর্কে যারা জানো, লিবারেল আর্টস মূলত হচ্ছে সত্য বা ওই বিষয়গুলো সম্পর্কে খুঁজে বের করা, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। সো এখানে এই সত্য খুঁজে বের করার কাজটাই করে যুক্তিবিদ্যা। ফিলোসফি কিন্তু মূলত এই সত্য খুঁজে বের করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে।
যাই হোক, যুক্তিবিদ্যা ফিলোসফির একটা অংশ। সো যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমি আবার যদি রিপিট করি, বস্তুনিষ্ঠ বিজ্ঞানগুলো কোনগুলো, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলো বস্তুর গুণাগুণ নিয়ে আলোচনা করে, বস্তুর বৈশিষ্ট্য, বস্তুর বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের মৌলিক সত্যতা যাচাই করা, কোনো আদর্শকে নিরূপণ করা, যেমন সত্যের আদর্শ, কোনো বিষয়ের আদর্শ, এই জিনিসগুলা যেগুলা দৃশ্যমান নয়, কিন্তু যেগুলো মানুষের মানসিক বিষয়গুলোর মানসিক চিন্তাগুলো প্রভাবিত করে। তো এই হলো যুক্তিবিদ্যার মূল পার্থক্য। এখন তোমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, যুক্তিবিদ্যা কিন্তু কলা এবং বিজ্ঞান। প্রথম চ্যাপ্টারের প্রশ্ন আসে খ নাম্বারের জন্য, যুক্তিবিদ্যা কিন্তু কলা এবং বিজ্ঞান উভয়। কারণ যুক্তিবিদ্যা আমরা যখন এটা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করি, এই বিষয়গুলো জানি, তখন এটা হয়ে যায় যুক্তিবিদ্যা হচ্ছে, তখন এটা হয়ে যায় বিজ্ঞান, কারণ আমরা পড়াশোনা করতেছি। কলা জিনিসটা হচ্ছে যে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাবো, যেমন কলা বিভিন্ন ভার্সিটিতে, বাংলাদেশের ভার্সিটিগুলোতে কলা শাখা পাওয়া যায়, যেমন নৃত্য। তো এই নৃত্য বা সঙ্গীত, তারা কিন্তু কলা শাখার আন্ডারে, তারা হচ্ছে এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি কাজে লাগাচ্ছে, তারা শিখছে, শেখার উপর তারা প্র্যাকটিক্যালি এটা অনুশীলন করছে, বা ফিউচারে তারা প্র্যাকটিক্যালি এটা করার চেষ্টা করছে। তো তখন এটা হয়ে যায় কলা। অর্থাৎ কলা হচ্ছে কোনো কিছু প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে প্রয়োগ করা, আর বিজ্ঞান হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। তো জ্ঞান লাভ করার পরে যখন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, সেই জন্য যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়। যাই হোক, তো যুক্তিবিদ্যার প্রকারভেদ হচ্ছে, আমরা অনুমান যখন পড়ছি তখন দেখি অনুমান হচ্ছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। সো অবরোহ অনুমান, আরোহ অনুমান প্রথম চ্যাপ্টারে আমরা একটা সহজ পদ্ধতিতে পড়েছি। আমি যখনই বলতেছিলাম যে আমি যখন পড়াশোনা করতাম, তখন আমি ট্রাই করতাম যে আমার মতো করে একটা জিনিসকে নিজের মতো করে ব্যাখ্যা করা। আর আমরা যে জিনিসগুলো পড়ছি, সেই জিনিসগুলো সম্পর্কে বাস্তব জীবনে সেই জিনিসগুলোকে কাজে লাগানো যায় কিনা, আর যদি লাগানো যায় তাহলে কিভাবে লাগানো যায়, এই জিনিসগুলা তোমার মানসিক অবস্থাকে বা তোমার ব্যক্তি জীবনে এই জিনিসগুলা, পড়াশোনাগুলো যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে তোমার এটা পড়তে বা পড়ার প্রতি আগ্রহ থাকবে। যাই হোক, অবরোহ অনুমান আমরা আবার যদি বলি, অবরোহ অনুমানটাকে সহজে মনে রাখার জন্য আমি যে জিনিসটা করতাম, অবরোহণ জিনিসটা হচ্ছে, জিনিসটা বলতে নিচের দিকে বোঝায়, নিচের দিকে নামা বোঝায় অবরোহণ। আর এটা হচ্ছে আরোহকে আমরা যদি অ্যাড করি আরোহণ। তো অবরোহ কি করে, সার্বিক থেকে বিশেষে আসে, বড় সিদ্ধান্ত থেকে ছোট সিদ্ধান্ত, সার্বিক থেকে বিশেষে আসে। আর ঠিক অপোজিট হচ্ছে অবরোহ, বিশেষ থেকে সার্বিকে যায়, যাই হোক। তো অবরোহণ কি করে, সার্বিক থেকে বিশেষ আসে, বড় বড় সিদ্ধান্ত থেকে, সকল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি পর্যায়ে আসে। আর আরোহণ মানে হচ্ছে উপরের দিকে ওঠা, ক্ষুদ্র সিদ্ধান্ত থেকে ও বড় সিদ্ধান্তের দিকে যাওয়া, আর ক্ষুদ্র বলতে বিশেষ থেকে সার্বিকে যাওয়া। এই হচ্ছে আরোহ এবং অবরোহ। তো যখনই আমরা আরোহ এবং অবরোহ নিয়ে পড়বো, তখন একটা জিনিস দেখবো যে আরোহ এবং অবরোহের মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। যাই হোক, অবরোহ অনুমানের দুইটা প্রকারভেদ আছে, অমাধ্যম আর হচ্ছে মাধ্যম। অমাধ্যম আর মাধ্যম অবরোহ অনুমান। সো যুক্তিবাক্য তোমরা পড়েছো, যখন আমরা কোনো সিদ্ধান্ত বের করি, তখন আমরা একটা জিনিস করি যে একটি সিদ্ধান্ত থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত যাওয়ার চেষ্টা করি, একটি যুক্তিবাক্য থেকে আরেকটি যুক্তিবাক্যে। যেমন এখানে সকল মানুষ হয় বুদ্ধিমান। রহিম হয় বুদ্ধিমান, এই যে একটা যুক্তিবাক্য, এখানে সকল মানুষের বুদ্ধিমান, রহিম হয় বুদ্ধিমান। এখন এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে আশ্রয় বাক্য। আমরা প্রধান আর অপ্রধান পরে যাব, আশ্রয় বাক্য। আর এটা হচ্ছে সিদ্ধান্ত। সো সিদ্ধান্ত, আশ্রয় বাক্য একটি এবং সিদ্ধান্ত। আশ্রয় বাক্য থেকে যখন সরাসরি একটি যুক্তিবাক্য থাকে, আর যখন আমরা সিদ্ধান্তে যাই, তখন এটা হয়ে যায় অমাধ্যম, মানে মাঝখানে আর কোনো মাধ্যম নাই, মাঝখানে আর কেউ এক্সট্রা কোনো যুক্তিবাক্য নেই। আর মাধ্যম হয়ে যায় যখন এখানে আমরা দুইটি যুক্তিবাক্য ইউজ করবো, যখন রহিম
সকল মানুষ হয় বুদ্ধিমান। এরপরে যদি আমরা দেই রহিম হয় মানুষ, রহিম হয় মানুষ, তারপর রহিম হয় বুদ্ধিমান, রহিম হয় বুদ্ধিমান। সো যখন আমরা এখানে এই প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য দুইটি আশ্রয় বাক্যের উপর যখন আমরা নির্ভর করলাম, তখন এটা হয়ে যাচ্ছে মাধ্যম অনুমান, মাধ্যম অবরোহ অনুমান। সো এটা মনে রাখবা যে অমাধ্যমে শুধুমাত্র একটি আশ্রয় বাক্য থাকবে, একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিশ্চিত হবে, অর্থাৎ মোট দুইটি যুক্তি বাক্য থাকবে একটি যুক্তিতে। আর যখনই আমরা মাধ্যমে যাব তখন শুধু একটি আশ্রয় বাক্য থাকবে না, তার থেকে বেশি আশ্রয় বাক্য থাকবে। এ হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমান। তারপরে আমরা চলে যাব আরোহ অনুমান। তো আরোহ অনুমানে এই জিনিসটা একটু আগে বললাম যে আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিক যাওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বড় বড় বিষয়ে যাওয়া। যেমন রহিম হয় সাহসী, করিম হয় সাহসী, সাহসী, তারপরে সকল মানুষ সাহসী। এখানে সকল মানুষ হয় সাহসী। এখন রহিম হয় সাহসী, করিম হয় সাহসী, সকল মানুষ হয় সাহসী। তো রহিম করিম একটা ইন্ডিভিজুয়াল পার্সন, বিশেষ বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্সন। এখান থেকে আমরা সকল মানুষ অর্থাৎ সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছি, বিশেষ থেকে আমরা সার্বিকে চলে গেছি। সো এই জিনিসগুলা যখন আমরা কভার করি, আমাদের পঞ্চম চ্যাপ্টারে মূলত এই জিনিসগুলো আছে, যুক্তিবিদ্যার মৌলিক যে বিষয়গুলা, অনুমান নিয়ে আলোচনা। সো তোমরা আরেকটা বেশ হচ্ছে তোমরা বাংলা শব্দের পাশাপাশি ইংরেজি শব্দগুলো মনে রাখার ট্রাই করবা, চেষ্টা করবা, কারণ ভবিষ্যতে এই শব্দগুলো তোমাদের কাছে রাখবে। আর হচ্ছে অনুমান থেকে যদি আমরা আরেকটু গভীরে যাই, তাহলে দেখবো আরোহ অনুমানের কিন্তু দুটি ভাগ আছে। আর অবরোহ অনুমান, আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার ট্রাই করবা। আর একটা জিনিস হচ্ছে যুক্তিবিদ, আমরা এরিস্টটল, জোসেফ আইন কপি বানানো হচ্ছে COPI। তো এরিস্টটল, জোসেফ আইন কপি, এরকম আরো কয়েকজন দার্শনিক আছে। তাদের কান্ট, আর হচ্ছে জেসমিল। সো এরকম দার্শনিকগুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, তাদের বইগুলো কি ছিল, তারা কোন বই লিখছিল, কত সালে লিখছিল, তাদের জীবনী, এই জিনিসগুলো ধারণা রাখলে তোমাদের 1-2 মার্কের বহু নির্বাচন প্রশ্ন আসবে। আরেকটা জিনিস, জেস মিল, কিন্তু এখানে তোমরা দেখবে মিল কিন্তু দুইজন আছে। সো একজন হচ্ছে জেমস মিল, আরেকজন হচ্ছে জন স্টুয়ার্ট মিল। সো জেমস মিলের ছেলে হচ্ছে জন স্টুয়ার্ট মিল। আসলে জন স্টুয়ার্ট মিল ছোট সময় থেকেই খুব প্রখর বুদ্ধিমান ছিল। যেমন 12 বছরের আগে সে কিন্তু অন্যান্য এরিস্টটল পরবর্তী যে দার্শনিকগুলো ছিল, প্লেটো, সক্রেটিস পরবর্তী যে প্লেটো, এরিস্টটল যারা ছিল, বা এদের পরে যে দার্শনিক যারা ছিল, তাদের অনেক বই কিন্তু অল্প বয়সে পড়ে ফেলছিল। সো তার নলেজ প্রচন্ড ছিল। আর জন স্টুয়ার্ট মিল কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্য ছিল একটা সময়। সো আমরা যখন পড়বো এই জিনিসটা আমাদের ভবিষ্যতে কাছে লাগবে। জেমস মিল আর জন স্টুয়ার্ট মিল, জেমস মিলের ছেলে হচ্ছে জন স্টুয়ার্ট মিল। সো এই জিনিসটা তোমরা মনে রাখবা। এই যুক্তিবিদদের বা দার্শনিকদের ব্যাখ্যাগুলা মনে রাখলে তোমাদের প্রশ্ন বুঝতে সহজ হবে।